স্ত্রী ৩ বছর পর আইপিএস অফিসার হয়ে ফিরলেন। তখন স্বামী ট্রেনে ভিক্ষা করছিল। তারপর যা হলো তাতে মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, সকাল ঠিক 10টা বেজেছিল। প্ল্যাটফর্ম নম্বর 4-এ দিল্লি থেকে লখনউ যাওয়ার ট্রেন দাঁড়িয়েছিল। স্টেশনে রোজকার মতোই ভিড় ছিল। চাওয়ালাদের চালাম আওয়াজ, কুলিদের ডাক, मैडम चाय लोगे অ্যানাউন্সমেন্টের 30। প্রতিধ্বনি। কিন্তু সেই শোরগোলের মাঝে এমন এক নিস্তব্ধতাও ছিল যা শুধু ভেঙে যাওয়া মানুষদের ভেতরে থাকে। আর সেই নিস্তব্ধতায় ট্রেনের জেনারেল কোচের পাশে মাটিতে বসেছিল এক লোক। ছেঁড়া পুরানো পোশাক, নোংরা চুল, ঝুঁকে থাকা ঘাড় এবং সামনে রাখা একটি টিনের বাটি যাতে পড়া কয়েনের শব্দ তার কাছে কোনো দয়া নয়, বরং প্রতিবার আত্মসম্মান ভেঙে যাওয়ার শব্দ ছিল। তার নাম ছিল আমান। সেই আমান যে একসময় এই স্টেশন দিয়ে মাথা উঁচু করে যেত, যার জুতোর তলায় ধুলো নয়, স্বপ্নের চমক থাকত। কিন্তু আজ সে প্রতিটি আসা যাওয়ার নজর এড়িয়ে মাটির দিকে তাকিয়েছিল, যেন সেখানে কোনো উত্তর লেখা আছে যে তার জীবন এখানে কিভাবে এলো। সেই প্ল্যাটফর্মের অন্য প্রান্তে এক আলাদা চাঞ্চল্য ছিল। খাকি উর্দিতে দাঁড়িয়ে থাকা পুলিশের জওয়ান, মিডিয়ার ক্যামেরা এবং তাদের মাঝখানে দ্রুত পায়ে হেঁটে আসা এক মহিলা আধিকারিক। কাঁধে তিনটি স্টার, চোখে শৃঙ্খলা, মুখে সেই কঠোরতা যা বছরের পর বছরের ট্রেনিং মানুষের রক্তে মিশিয়ে দেয়। আইপিএস বৈষ্ণবী সিং। 3 বছর আগে সেই বৈষ্ণবী এই শহর থেকে ভেঙে পড়ে বেরিয়ে গিয়েছিল। চোখে অপমান আর মনে জেদ যে এখন আর কখনো কারো সামনে দুর্বল হবে না। 3 বছরের কঠোর পরিশ্রম, কষ্ট, একাকিত্ব এবং আগুনের পর আজ সে উর্দি পড়ে ফিরেছিল। ট্রেনে উঠতে যাবে এমন সময় হঠাৎ তার নজর নিচে মাটিতে বসা সেই লোকটির ওপর পড়ল। মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু কিছু একটা ছিল, এমন কিছু যা তার পা থামিয়ে দিল। মন না জিজ্ঞেস করেই বলল, একবার দেখো। সে থামল। জওয়ান বলল, ম্যাডাম ট্রেন ছেড়ে দেবে, কিন্তু বৈষ্ণবী নড়ল না। তার চোখ সেই লোকটির ওপর আটকে গেল। তখনই বাতাসের হালকা ঝাপটায় সেই লোকটির মুখ থেকে গামছাটা একটু সরে গেল এবং এক মুহূর্তের জন্য তার মুখ সামনে এলো। নাকের গঠন, কপালের ভাঁজ, চোখের সেই ক্লান্ত চেনা রূপ। বৈষ্ণবীর শ্বাস আটকে গেল, বুক ধড়ফড় করে উঠল। এমন হতে পারে না। যে 3 বছর আগে তার স্বপ্নের মস্করা করেছিল, যে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, যে বলেছিল তুই কিচ্ছু করতে পারবি না, সে আজ এখানে ভিক্ষা করছিল। বৈষ্ণবী এগিয়ে গেল। প্রতিটা পদের সাথে তার উর্দি, তার মর্যাদা সব পিছনে পড়ে থাকছিল। সামনে এখন শুধু তার অতীত ছিল। সে ভারী গলায় জিজ্ঞেস করল, নাম? আমান মাথা তুলল না, শুধু এতটুকু বলল, যা দেবেন দিন ম্যাডাম। আর সেই আওয়াজ বৈষ্ণবীকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিল। সে ঝুঁকে পড়ল। 3 বছর পর প্রথমবার সে তার মুখটা পুরো দেখল এবং খুব ধীর গলায় বলল, আমান। তখনই আমানের হাত থেকে বাটিটা পড়ে গেল। কয়েনের শব্দ প্ল্যাটফর্মে নয়, বরং দুজনের হৃদয়ে প্রতিধ্বনিত হল। আমান ধীরে ধীরে মাথা তুলল, সামনে দাঁড়িয়ে থাকা খাকি উর্দি আর তারপর মুখ দেখল। চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগল। সে বৈষ্ণবী। ভিক্ষা করা স্বামী আর আইপিএস হওয়া স্ত্রী মুখোমুখি দাঁড়িয়েছিল। স্টেশন চলতে থাকল, মানুষ আসা যাওয়া করতে থাকল, কিন্তু তাদের জন্য সময় সেখানেই থমকে গেল। কারণ এখন যা হতে চলেছিল তা শুধু সাক্ষাৎ ছিল না, বরং হিসাব ছিল কষ্টের, অহংকারের এবং মানবতার শেষ পরীক্ষার। বাটি মাটিতে পড়ে গিয়েছিল, কয়েনগুলো এদিক ওদিক ছিটিয়ে ছিটিয়ে ছিল, এবং আমান এখনও সেইভাবেই বসেছিল যেন কোনো অপরাধী আদালতে দাঁড়িয়ে আছে। মাথা নিচু, চোখ তোলার সাহস নেই, কারণ সামনে দাঁড়িয়ে থাকা বৈষ্ণবী শুধু একজন আইপিএস অফিসার ছিল না, সে ছিল তার সবথেকে বড় হার। সে তার জীবনের সেই আয়না ছিল যাতে আজ সে নিজের সবথেকে কুৎসিত চেহারা দেখতে পাচ্ছিল। বৈষ্ণবী কিছুক্ষণ তাকে দেখতে থাকল, সেই মানুষটিকে নয়, সেই সত্তাটিকে যে একসময় তার স্বামী ছিল, যে তার হাত থেকে বই কেড়ে নিয়েছিল, যে বলেছিল যে মেয়েদের স্বপ্ন বাড়ির 4 দেয়ালের বাইরে হয় না।
যে প্রতিটি দিন তাকে টিটকিরি দিয়েছিল যখন সে রাত পর্যন্ত পড়াশোনা করত। আর আজ সেই মানুষটি তার সামনে ছেঁড়া পোশাকে বসেছিল ভিক্ষার বাটি নিয়ে। বৈষ্ণবীর ভেতরে কিছু একটা ভেঙে আসছিল, কিন্তু উর্দি তাকে বেঁধে রেখেছিল। সে নিজের মুখে সেই কঠোর ভাব বজায় রাখল এবং বলল, এখানে কেন বসে আছো? আমান ঠোঁট নাড়াল, শব্দ বেরোল না, যেন ৩ বছরে তার কণ্ঠস্বরও তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। আশেপাশের মানুষ জমতে শুরু করেছিল। কেউ চিনতে পারল যে সামনে কোনো বড় অফিসার আছেন, কেউ ক্যামেরা বের করতে যাচ্ছিল। তখনই বৈষ্ণবী এক কঠোর নজর দিল এবং ভিড় নিজে থেকেই পিছিয়ে গেল। সেই ইশারায় জওয়ানদের দূরে থাকতে বলল, কারণ এই বিষয়টি এখন সরকারি নয়, ব্যক্তিগত ছিল। আমান ধীরে ধীরে মাথা তুলল, চোখে লজ্জা, ভয় আর এক অদ্ভুত স্বস্তিও ছিল, যেন কোনো অপরাধী অবশেষে নিজের বিচারকের সামনে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। তুমি এখানে কিভাবে? তার গলা কাঁপছিল। বৈষ্ণবী ভাবলেশহীনভাবে বলল, ৩ বছর আগে তুমিও এই প্রশ্নটিই আমাকে করেছিলে, মনে আছে? সেই মুহূর্তটি যেন বাতাসে জমে গেল। আমানের চোখের সামনে সেই রাত ভেসে উঠল যখন সে বৈষ্ণবীর ব্যাগ দরজার বাইরে ফেলে দিয়েছিল, যখন সে বলেছিল, যদি এতই অফিসার হওয়ার শখ থাকে তো বেরিয়ে যা, এই বাড়িতে তোর জন্য জায়গা নেই। আর বৈষ্ণবী আজও তা মনে রেখেছিল। শব্দে শব্দে কষ্ট, ব্যথায় ব্যথা। আমানের গলা ধরে এলো, আমি জানতাম না যে পরিস্থিতি এখানে নিয়ে আসবে। বৈষ্ণবী প্রথমবার গভীর শ্বাস নিল। পরিস্থিতি নয় আমান, সিদ্ধান্ত এখানে নিয়ে আসে। ট্রেনের হর্ন বাজল, সময় এগিয়ে যাচ্ছিল, কিন্তু এই কথাবার্তা এখন আর কোনো ট্রেনের সাথে বাধা ছিল না। বৈষ্ণবীর মাথায় সেই ৩ বছর ঘুরছিল। পিজির ছোট ঘরে পড়তে পড়তে চোখের জল, রাত জেগে সংবিধানের পাতা মুখস্থ করা একাকিত্ব, সেই দিন যখন জ্বরের ঘোরেও সে পরীক্ষা দিয়েছিল, এবং সেই দিন যখন রেজাল্ট এলো আর কাউকে ফোন করার জন্য তার হাত কাঁপছিল, কারণ যে মানুষকে সে সব থেকে আগে জানাতে চেয়েছিল সেই মানুষটি তাকে ছেড়ে চলে গিয়েছিল। আর আজ সেই মানুষটি তার সামনে বসেছিল, নিঃস্ব, রিক্ত। আমান বাটির ছড়িয়ে থাকা কয়েনগুলো কুড়োতে চাইল, কিন্তু বৈষ্ণবী তার হাত ধরে নিল। ৩ বছর পর প্রথমবার তার হাত, সেই হাত যা একসময় ভরসার ছিল, আর আজ লজ্জার। আমান শিউরে উঠল যেন তার ইলেকট্রিক শক লেগেছে। এসব তুলনা, বৈষ্ণবী ধীর অথচ কঠোর স্বরে বলল। আর নয়। আমানের চোখ দিয়ে জল ঝরল, কোনো শব্দ ছাড়া, কোনো হিক্কা ছাড়া, সরাসরি মাটিতে। সে বলল, আমাকে ক্ষমা করে দাও, যদি ক্ষমার যোগ্য হই। আর এটাই সেই মুহূর্ত ছিল যেখানে কাহিনী সোজাসুজি থাকার ছিল না, কারণ বৈষ্ণবীর ভেতরে ২ নারী দাঁড়িয়েছিল, একজন সে যাকে বিচার চাই, আর অন্যজন সে যাকে মানবতা এখনও টানছিল। সে হাত ছেড়ে দিল, সোজা হয়ে দাঁড়াল, উর্দি ঠিক করল এবং বলল, ওঠো এখান থেকে। না। আমান চমকে গেল। মানে? বৈষ্ণবী তার চোখের দিকে তাকিয়ে বলল, মানে এটাই যে হিসাব এখন খোলা জায়গায় হবে না এবং ফয়সালা এখনও নয়। ট্রেন আবার হর্ন দিতে লাগল, জওয়ানরা কাছে এলো। বৈষ্ণবী ইশারা করল যে ওই লোকটিকে যেন সাথে নেওয়া হয়। স্টেশনে কানাকানি শুরু হয়ে গিয়েছিল, কে এই আইপিএস ম্যাডাম, কাকে নিয়ে যাচ্ছেন? কিন্তু কেউ জানত না যে এই সফর এখন স্টেশন থেকে অনেক গভীরে যাওয়ার ছিল, কারণ এখন প্রশ্ন এটা ছিল না যে আমান ভিক্ষা কেন করছিল। প্রশ্ন এটা ছিল যে বৈষ্ণবী তার অতীতকে সাজা দেবে নাকি দ্বিতীয় সুযোগ। স্টেশন থেকে বেরোতেই ঠান্ডা হাওয়া মুখে লাগল, কিন্তু আমনের শীত লাগছিল না। সে শুধু ভেতর থেকে কুঁকড়ে যাওয়া অনুভব করছিল, যেন প্রতিটা পদের সাথে তার জীবনের আরও একটা পাতা খুলে যাচ্ছে। বৈষ্ণবী আগে আগে চলছিল, সোজা সংহত সেই চাল যা অফিসারদের হয়, এবং তার পিছনে পিছনে আমান, ঝুঁকে থাকা, ভেঙে যাওয়া, যেন অন্য কারো ছায়া হয়ে গিয়েছে। গাড়িতে বসতেই নিস্তব্ধতা ছেয়ে গেল। ড্রাইভার আয়নায় দেখল, কিন্তু কিছু জিজ্ঞেস করল না, কারণ বৈষ্ণবীর নীরবতা আদেশের চেয়ে কম কিছু ছিল না। গাড়ি এগিয়ে চলল এবং শহরের আলো পিছনে পড়ে থাকল। সেই অন্ধকারে আমানের জীবনও খুলতে লাগল। না জিজ্ঞেস করতেই সে বলতে লাগল, হয়তো কারণ এখন চুপ থাকার মতো তার কাছে কিছু বেঁচে ছিল না, হয়তো কারণ এখন চুপ থাকার মতো তার কাছে কিছু বেঁচে ছিল না। সে জানালো কিভাবে বৈষ্ণবী চলে যাবার পর সে নিজেকে ঠিক প্রমাণ করার জেদে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করল, কিভাবে সে বন্ধুদের কথায় চাকরি ছাড়ল, কিভাবে ছোট ছোট ব্যবসায় টাকা লাগাল এবং প্রতিবার হারতে থাকল, কিভাবে অহংকার তাকে কারো সামনে ঝুঁকতে দেয়নি, এমনকি নিজের বাবা মায়ের সামনেও নয়।
আর তারপর একদিন যখন ঘরের ভাড়া দেওয়ার টাকা থাকল না, তখন দরজা বন্ধ হয়ে গেল, আত্মীয়রা ফোন ধরা বন্ধ করে দিল। সেই সমাজ যে কখনো তার পুরুষত্বে তালি দিয়েছিল, সেই তাকেই বেকার বলে সরিয়ে দিল। আমান বলতে থাকল, আর বৈষ্ণবী শুনতে থাকল, কিন্তু তার মুখে কোনো ভাবান্তর ছিল না। ভেতরে তুফান ছিল, কিন্তু বাইরে উর্দি। সে মনে করল কিভাবে সেই সময় সে নিজে এক ছোট ঘরে মেঝেতে বসে পড়ছিল, বইয়ের স্তূপের মাঝে, যেখানে প্রতিটি লাইন তার কাছে আশা ছিল আর প্রতিটি রাত এক পরীক্ষা। কিভাবে সে একাকিত্বের সাথে বন্ধুত্ব করে নিয়েছিল, কিভাবে প্রতিটি রিজেকশন তাকে আরও বেশি জেদি করে তুলেছিল। আমানের গলা বুঝে এলো যখন সে বলল যে শেষবার যখন সে তার মাকে ফোন করেছিল, তখন তিনি শুধু এটুকু বলেছিলেন, আর আসিস না। আর সেই দিনই ছিল যখন সে প্রথমবার স্টেশনে রাত কাটিয়েছিল। বৈষ্ণবী প্রথমবার নিজের নজর জানালা থেকে সরিয়ে তাকে দেখল। সেই মানুষটিকে নয় যে কখনো তার স্বামী ছিল, বরং সেই মানুষটিকে যাকে তার নিজের সিদ্ধান্তই ভেঙে দিয়েছিল। গাড়ি এক সরকারি গেস্ট হাউসের সামনে থামল। বৈষ্ণবী নামতে নামতে বলল, আজ এখানেই থাকবে। আমন ভয় পেয়ে গেল। তার মনে হলো হয়তো এবার জেল, এবার সাজা। কিন্তু বৈষ্ণবীর গলায় কোনো প্রতিশোধ ছিল না, শুধু নিয়ন্ত্রণ ছিল। এটি কোনো দয়া নয়, সে পরিষ্কার বলল, আর না কোনো ক্ষমা। আমান মাথা নাড়ল, যেন সে এখন যে কোনো শর্তের জন্য তৈরি। ঘরে একা বসতে বসতে সে প্রথমবার অনুভব করল যে তার সবথেকে বড় সাজা এটা ছিল না যে সে ভিক্ষা করছিল, বরং এটা ছিল যে যাকে সে সবথেকে দুর্বল ভেবেছিল, সেই আজ তার ভাগ্য নির্ধারণ করছিল। অন্যদিকে বৈষ্ণবী নিজের ঘরে বসে উর্দি ছাড়ছিল। আয়নায় নিজের মুখ দেখতে দেখতে সে নিজেকে জিজ্ঞেস করল, বিচারের মানে কি শুধুই দণ্ড হয়, নাকি কখনো কখনো কাউকে তার সবথেকে নিচু অবস্থায় আয়না দেখিয়ে দেওয়াও বিচার হয়? আর এই প্রশ্নটি কাহিনীকে এখন এক নতুন মোড়ে নিয়ে যাচ্ছিল, কারণ পরের দিন শুধু আমানের নয়, বৈষ্ণবীরও পরীক্ষা নেওয়ার ছিল। সকালের প্রথম আলোর সাথেই বৈষ্ণবীর মোবাইলে কলের লাইন লেগে গিয়েছিল। কেউ স্টেশনের সত্যতা চাইছিল, কেউ এটা জানতে চাইছিল যে সত্যিই কি এক ভিক্ষুককে আইপিএস ম্যাডাম নিজের সাথে নিয়ে গিয়েছেন। রাতের নিস্তব্ধতা এখন সকালের গুজবে বদলে গিয়েছিল, এবং বৈষ্ণবী জানত যে এটি মাত্র শুরু। গেস্ট হাউসের ঘরে আমান ঘুম আর ভয়ের মাঝে জড়িয়েছিল। তার বারবার মনে হচ্ছিল যেন দরজা খুলবে আর হাতকড়া পরিয়ে দেওয়া হবে। কিন্তু দরজা তখন খুলল যখন বৈষ্ণবী ভেতরে এলো। হাতে একটি ফাইল ছিল, মুখে সেই একই কঠোরতা, কিন্তু চোখে এক অদ্ভুত ক্লান্তি। সে কোনো ভনিতা ছাড়াই বলল, আজ থেকে তুমি লুকিয়ে থাকবে না। আমান ভয় পেয়ে গেল। মানে? বৈষ্ণবী ফাইল খুলতে খুলতে বলল, মানে এটাই যে এখন সত্যিটা বাইরে আসবে। ঠিক তখনই বাইরে মিডিয়ার গাড়িগুলো থামতে লাগল। ক্যামেরার লেন্স যেন ওই ঘরের দেওয়াল ফুটো করে দিতে চায়। বৈষ্ণবী জানালা দিয়ে উঁকি দিয়ে দেখল এবং বুঝে গেল যে যদি সে একজন অফিসার হয় তবে তার পালানোর অধিকার নেই। নিচে নামতেই প্রশ্নের বন্যা শুরু হয়ে গেল। ম্যাডাম, ওই লোকটি কি আপনার আত্মীয়? আপনি কি পদের অপব্যবহার করেছেন? এটি কি আবেগপ্রবণ সিদ্ধান্ত? প্রতিটি প্রশ্ন তীরের মতো ছিল, এবং প্রতিটি ক্যামেরা এক একটি আদালত। বৈষ্ণবী গভীর শ্বাস নিল এবং প্রথমবার জনসমক্ষে বলল, ওই ব্যক্তিটি আমান, এবং তার কাহিনী শুধু আমার নয়, সমাজেরও দায়বদ্ধতা। এটি বলতেই হুলস্থুল পড়ে গেল। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ভাইরাল হতে লাগল। একদিকে খাকি উর্দি, অন্যদিকে ছেঁড়া পোশাক। মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল। কেউ বৈষ্ণবীকে মহান বলছিল, কেউ তার উপর পক্ষপাতের অভিযোগ আনছিল। আমান এসব টিভিতে দেখছিল। প্রতিটি চ্যানেলে তার মুখ, প্রতিটি তর্কে তার নাম। তার মনে হচ্ছিল যেন তার দারিদ্র্যও এখন তার রইল না, সেটিও তামাশা হয়ে গিয়েছে। সেই দিনই বিভাগ থেকে নোটিশ এলো, কৈফিয়ত দাও। বৈষ্ণবী কাগজটি পড়ল আর হাসল না, কারণ সে জানত যে সিস্টেম মানবতা দিয়ে নয়, নিয়ম দিয়ে চলে। সন্ধ্যায় সে আমানকে সামনে বসালো এবং পরিষ্কার শব্দে বলল, যদি তুমি সত্যিই বদলাতে চাও তবে এই পথ সহজ হবে না। আমান প্রথমবার সরাসরি নজরে তার দিকে দেখল এবং বলল, আমার সাজা চাই বৈষ্ণবী, কারণ সাজা ছাড়া আমি নিজেকে ক্ষমা করতে পারব না। এটি শুনে বৈষ্ণবী চুপ হয়ে গেল, কারণ এটাই সেই উত্তর যা সে ভয় পাচ্ছিল। সে ফাইসালা শুনিয়ে দিল, কাল তুমি আমার সাথে কোর্টে চলবে। আমান থমকে গেল। সে ভেবেছিল হয়তো সাহায্য, হয়তো নতুন সুযোগ। কিন্তু বৈষ্ণবী আগে বলল, কোর্টে নয়, সামনে, যাতে প্রতিটি সেই নারী দেখতে পায় যাকে কখনো স্বপ্নের কারণে ভেঙে দেওয়া হয়েছিল। বাইরে রাত গভীর হতে লাগল। মিডিয়া এখনও দাঁড়িয়েছিল,
কিন্তু বৈষ্ণবী জানত যে আসল লড়াই ক্যামেরার সাথে নয়, নিজের সাথে। কারণ কাল যা হতে চলেছিল তা কোনো স্বামীর নয়, কোনো স্ত্রীর নয়, বরং বিচার এবং মানবতার মধ্যে সরাসরি টক্কর হতে চলেছিল। পরদিন সকালে আকাশ পরিষ্কার ছিল, কিন্তু পরিবেশ ভারী, যেন শহর আগে থেকেই জানে যে আজ কোনো আনুষ্ঠানিক শুনানি নয়, বরং বিবেকের হাজিরা হতে চলেছে। কোর্ট চত্বরের বাইরে মিডিয়ার ভিড়, পুলিশের ব্যারিকেড আর সাধারণ মানুষের কানাকানি। সবাই জানতে চাইত সেই ভিক্ষুক কে এবং আইপিএস বৈষ্ণবী সিং তাকে কেন নিজের সাথে এনেছে। আমান গাড়ি থেকে নামল তো তার পায়ে কম্পন ছিল। ছেঁড়া পোশাক এখন বদলে গিয়েছিল, কিন্তু আত্মা এখনও নগ্ন ছিল। বৈষ্ণবী তার সাথে চলছিল, কিন্তু তাদের মাঝে কোনো সম্পর্ক নেই, শুধু দূরত্ব ছিল। সেই দূরত্ব যা সিদ্ধান্তের মাধ্যমে তৈরি হয়। কোর্টরুমে জজ আসতেই নিস্তব্ধতা ছেয়ে গেল এবং বৈষ্ণবী কোনো বিশেষ অনুরোধ ছাড়াই বলল যে সে এই বিষয়ে কোনো ব্যক্তিগত রেহাই চায় না, শুধু সত্যিটা নথিভুক্ত হওয়া উচিত। এটি শুনে আমানের চোখ ভরে এলো, কারণ সে প্রথমবার বুঝল যে বৈষ্ণবী তাকে বাঁচাতে নয়, আয়না দেখাতে এনেছে। জজের ইশারায় আমান বলার সুযোগ পেল। সে দাঁড়াল, গলা কাঁপছিল, কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল। সে বলল কিভাবে সে এক নারীর স্বপ্নকে তার দুর্বলতা ভেবেছিল, কিভাবে সে নিজের অহংকারকে পুরুষত্বের নাম দিয়েছিল, কিভাবে সে সমাজের তালির মাঝে নিজের স্ত্রীর পরিশ্রমকে দাবিয়ে দিয়েছিল, এবং কিভাবে সেই অহংকারই তাকে এখানে নিয়ে এসেছে যে আজ সে কারো সাথে চোখ মেলানোর যোগ্যও বেঁচে নেই। কোর্টরুমে বসা অনেক মানুষ চুপচাপ মাথা নিচু করে শুনছিল। কিছু নারীর চোখে জল ছিল, কারণ আমানের কাহিনী কোনো এক ব্যক্তির ছিল না, এটি সেই হাজারো ঘরের কাহিনী যেখানে স্বপ্ন জন্ম নেওয়ার আগেই মেরে ফেলা হয়। আমান শেষে বলল, আমি কোনো ক্ষমার আশা রাখি না, আমি শুধু চাই যে আমার পতন যেন অন্য কারো উঠে দাঁড়ানোর কারণ হয়ে যায়। এটি বলতেই কোর্টরুমে নিস্তব্ধতা আরও গভীর হল। জজ শুনানি স্থগিত করলেন, কিন্তু সমাজের আদালত চালু হয়ে গিয়েছিল। বাইরে বেরোতেই মিডিয়া বৈষ্ণবীকে ঘিরে ধরল। ম্যাডাম, আপনি কি আপনার স্বামীকে সাজা দেওয়ালেন? বৈষ্ণবী প্রথমবার ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে বলল, না, সে নিজেকে নিজে সাজা শুনিয়েছে। এই বাক্যটি ভাইরাল হয়ে গেল, কিন্তু আমান জানত যে আসল সাজা এখন শুরু হবে, নিজেকে আবার মানুষ হিসেবে প্রমাণ করার। সেই সন্ধ্যায় বৈষ্ণবী আরও একটি সিদ্ধান্ত নিল। সে আমানকে বলল যে সে তাকে কোনো পদ, কোনো সাহায্য বা কোনো নাম দেবে না। যদি তাকে উঠতে হয় তবে নিজের ক্ষমতায় উঠতে হবে। আমান মাথা নাড়ল, হয়তো প্রথমবার ভয় ছাড়া, কারণ এখন তার হারাবার কিছু ছিল না। আর বৈষ্ণবী নিজের ঘরে একা বসে অনেকক্ষণ ভাবল যে বিচারের সবথেকে কঠিন রূপ কি এটাই হয়, কাউকে ফেলে দিয়ে নয়, বরং তাকে পড়ে থাকা অবস্থায় ছেড়ে দিয়ে আগে এগিয়ে যাওয়া। আর এই প্রশ্নটি এখন এই কাহিনীকে তার শেষ মোড়ের দিকে নিয়ে যাচ্ছিল। শহরের সকাল এখন আমানের জন্য নতুন ছিল না। তফাৎ শুধু এতটুকুই ছিল যে আগে সে সকালকে ভয় পেত, আর এখন তার সাথে লড়াই করার প্রস্তুতি নিত। কোর্টের পর বৈষ্ণবী তার সাথে কোনো প্রতিশ্রুতি করেনি, কোনো সাহায্য দেয়নি, শুধু এতটুকুই বলেছিল যে যদি বেঁচে থাকতে হয় তবে ভিক্ষায় নয়, পরিশ্রম দিয়ে। আর সেই শব্দগুলো আমানের জন্য আদেশ নয়, বরং শেষ দড়ি হয়ে দাঁড়িয়েছিল। সে গেস্ট হাউস থেকে বেরিয়ে সরাসরি দিনমজুরদের আড্ডায় গেল, যেখানে কেউ তার নাম জিজ্ঞেস করত না, শুধু শক্তি দেখা হতো। প্রথম দিন তাকে পাথর বইতে হলো, হাত ছড়ে গেল, পিঠ ভেঙে এলো, কিন্তু যখন সন্ধ্যায় সে প্রথমবার পরিশ্রমের পারিশ্রমিক পেল, তখন সেই নোটের উষ্ণতা তাকে কোনো সম্মানের মতো মনে হল। অন্যদিকে বৈষ্ণবীর জন্য পরিস্থিতি আরও কঠিন হতে লাগল। বিভাগীয় তদন্ত শুরু হয়ে গিয়েছিল। প্রশ্ন উঠছিল যে সে কি নিজের পদের ব্যবহার ব্যক্তিগত বিষয় করেছে। ফাইল খুলছিল, বয়ান নথিভুক্ত হচ্ছিল, কিন্তু বৈষ্ণবী প্রতিটি প্রশ্নের উত্তর না নুয়ে দিচ্ছিল, কারণ তার কাছে আত্মরক্ষা নয়, সত্যি ছিল। মিডিয়া এখনও পিছু ছাড়েনি, কিন্তু তাদের সুর বদলাতে শুরু করেছিল। এখন খবর জিজ্ঞেস করছিল যে এক ব্যক্তির পড়ে যাওয়ার পর কি উঠে দাঁড়ানোর অধিকার নেই। আমানের দিন পরিশ্রমে আর রাত কষ্টে কাটতে লাগল। অনেক সময় মানুষ তাকে চিনে ফেলত, টিটকারি মারত, বলতো, আরে তুই তো সেই না যে আইপিএস ম্যাডামের সাথে ছিল। সে চুপ থাকত, কারণ সে জানত যে উত্তর দেওয়ার অধিকার সে আগেই হারিয়ে ফেলেছে। কিন্তু প্রতিদিন সকালে সে আবার উঠত,
কারণ এখন থামার অনুমতি তার কাছে নেই। বৈষ্ণবী কখনো কখনো দূর থেকে তার খবর নিত, সামনে না এসে, সাহায্য না করে, কারণ সে জানত যে যদি সে আবার তার শক্তি হয়ে দাঁড়ায় তবে আমান কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না। একদিন নির্মাণস্থলে এক দুর্ঘটনা ঘটল। এক শ্রমিক আহত হল। মানুষ এদিক ওদিক পালাতে লাগল, কিন্তু আমান এগিয়ে গেল, নিজের রক্তাক্ত হাতে তাকে তুলল, হাসপাতালে পৌঁছল, এবং প্রথমবার কেউ তাকে ভালো মানুষ বলল। সেই শব্দটি তার কাছে কোনো পুরস্কারের চেয়ে কম মনে হয়নি। সেই সন্ধ্যায় বিভাগ বৈষ্ণবীকে ক্লিন চিট দিয়ে দিল। বলা হলো যে সে নিয়মের ভেতরে থেকেই কাজ করেছে। বৈষ্ণবী স্বস্তির শ্বাস নিল না, কারণ তার আসল পরীক্ষা এখনও বাকি ছিল, সমাজের সামনে, নিজের সামনে এবং আমানের সামনে। শহরে ধীরে ধীরে এই আলোচনা ছড়িয়ে পড়ল যে পড়ে যাওয়া মানুষও যদি সততার সাথে উঠতে চায় তবে তাকে সুযোগ দেওয়া উচিত। আর আমান প্রথমবার অনুভব করল যে হয়তো তার কাহিনী শুধু লজ্জার নয়, শিক্ষণীয়ও হতে পারে। কিন্তু এখনও শেষ অধ্যায় বাকি ছিল, কারণ বৈষ্ণবী এবং আমানকে এখন মুখোমুখি শেষবারের মতো দাঁড়াতে হতো, রাগ ছাড়া, অহংকার ছাড়া, শুধু সত্যের সাথে। বৈষ্ণবী আর আমনের কাহিনী আসলে দুটি পথের কাহিনী। একটি পথ যা স্বপ্নকে বাঁচানোর জন্য একা চলতে শেখায়, আর দ্বিতীয়টি যা ভুলের পুরো দাম দিয়ে নিজেকে আবার মানুষ হিসেবে গড়তে শেখায়। যখন বৈষ্ণবী সেই স্টেশনে দাঁড়িয়েছিল উর্দিতে শক্তি আর মর্যাদার সাথে, আর সামনে আমান মাটিতে বসেছিল ভেঙে পড়া অবস্থায়, তখন সেই মুহূর্তটি শুধু এক সাক্ষাৎ ছিল না, তা জীবনের আয়না ছিল, যাতে দুজনেই নিজেকে দেখেছিল। বৈষ্ণবী সেই নারীকে দেখেছিল যাকে কখনো দুর্বল ভাবা হয়েছিল, এবং আমান সেই মানুষকে দেখেছিল যাকে তার অহংকার এখানে নিয়ে এসেছিল। এই কাহিনীর সবথেকে বড় সত্য হল এই যে বিচার সবসময় প্রতিশোধ হয় না, আর মানবতা সবসময় ক্ষমা হয় না। কখনো কখনো বিচারের মানে হয় কাউকে তার সবথেকে নিচু সত্যের সামনে দাঁড় করিয়ে দেওয়া, আর মানবতার মানে হয় তাকে তোলার দায়িত্ব নিজের ওপর না নেওয়া। বৈষ্ণবী আমনকে সাহারা দেয়নি, কারণ সে জানত যে সাহারা যদি ভুল সময়ে মিলে যায় তবে তা বগলের লাঠি হয়ে যায়, আর লাঠিতে চলা মানুষ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না। সে তাকে ছেড়েছিল ভিড়ের মাঝে, প্রশ্নের মাঝে, সমাজের আদালতের সামনে, যাতে সে নিজে ঠিক করে যে সে ভেঙে চুরমার হবে নাকি জুড়ে দাঁড়িয়ে থাকবে। আমনের সফর আমাদের এটা বলে যে সবথেকে বড় সাজা জেলের গরাদে হয় না, বরং তা সেই অনুশোচনা হয় যা মানুষকে প্রতি সকালে আয়না দেখতে ভয় পাওয়ায়। সে ভিক্ষার বাটি থেকে পরিশ্রমের নোট পর্যন্ত সফর করল, এবং সেই সফরে সে জানল যে সম্মান কোনো পদ দেয় না, তার রোজকার সৎ চেষ্টা থেকে পাওয়া যায়। যখন মানুষ তাকে চীনে টিটকারি দিত তখন তার চুপ থাকা কাপুরুষতা ছিল না, তা ছিল স্বীকারোক্তি। স্বীকার যে সে ভুল করেছিল, আর স্বীকার যে এখন তার বলার নয়, বদলানোর অধিকার আছে। আর বৈষ্ণবী তার লড়াই শুধু অফিসার হওয়ার ছিল না, বরং নিজেকে ক্ষমা করার ছিল। সে সেদিন স্টেশনে আমনকে দেখে যে কষ্ট অনুভব করেছিল তা বদলে পরিণত হতে পারত, কিন্তু সে তাকে বিচারে বদলে দিল। সে সিস্টেমের মোকাবিলা করল, সমাজের প্রশ্ন সহ্য করল, মিডিয়ার আদালতে দাঁড়িয়ে থাকল, এবং তবুও নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেনি, কারণ সে জানত যে যদি সে তার অতীতকে হয় পিষে দেয়, না হয় তুলে নেয়, তবে সে নিজে কখনো মুক্ত হতে পারবে না। সে সবথেকে কঠিন পথ বেছে নিল, দূরত্বের পথ। এই কাহিনী সেই সব নারীদের আওয়াজ যাদের বলা হয় যে স্বপ্ন দেখা জেদ, এবং সেই সব পুরুষদের সতর্কতা যারা নিজের অহংকারকে শক্তি ভেবে নেয়। এই কাহিনী বলে যে তালি প্রায়ই ভুল হাতে বাজে, আর সত্যিকারের পরিবর্তন শোরগোলে নয়, নিস্তব্ধকারে হয়। আমান যখন চায়ের দোকানে বসেছিল ভাঁড় হাতে নিয়ে, আর বৈষ্ণবী উর্দি ছাড়া তার সামনে দাঁড়িয়েছিল, তখন কোনো বড় সংবাদ হয়নি, কারণ কিছু সম্পর্কের শেষ শব্দ দিয়ে নয়, বুঝ দিয়ে হয়। বন্ধুরা, জীবন প্রত্যেককে একটা সুযোগ দেয়, কাউকে ওঠার, কাউকে ছাড়ার, আর কাউকে নিজেকে ক্ষমা করার। প্রশ্ন এটা নয় যে আমরা পড়ি কেন, প্রশ্ন এটা যে পড়ার পর আমরা কিভাবে দাঁড়াই। আমরা কি আমাদের অহংকারকে বাঁচাই, নাকি আমাদের মানবতাকে? আমরা কি কাউকে তার ভুলের সাজা দিয়ে সন্তুষ্ট হয়ে যাই, নাকি তাকে তার ভুলের আয়না দেখিয়ে আগে এগিয়ে যাই? এই কাহিনীর শেষ কোনো নতুন সম্পর্কের শুরু নয়, বরং দুটি আলাদা আলাদা জীবনের নিজের নিজের পথে ফিরে যাওয়ার সত্য। আমান নিজের শ্রমের পথে, যেখানে প্রতিদিন তাকে নিজেকে প্রমাণ করতে হবে। বৈষ্ণবী নিজের কর্তব্যের পথে, যেখানে প্রতিদিন তাকে মানুষ হয়ে থাকতে হবে। আর হয়তো এটাই সবথেকে সত্য সমাপ্তি, যেখানে কেউ সাথে চলে না, কিন্তু কেউ ভাঙেও না। তো বন্ধুরা, যখন পরবর্তী সময় আপনি কোনো পড়ে যাওয়া মানুষকে দেখবেন বা কোনো উঠে আসা স্বপ্নের মস্করা করবেন, তো এই কাহিনীটি মনে রাখবেন।
মনে রাখবেন যে বিচারের মানে সবসময় সাজা হয় না, আর মানবতার মানে সবসময় সাহারা হয় না। কখনো কখনো সবথেকে বড় বিচার হয় সত্যের সামনে দাঁড়াতে দেওয়া, আর সবথেকে বড় মানবতা হয় কাউকে নিজে হয়ে ওঠার সুযোগ দেওয়া। এটাই ছিল আজকের কাহিনী, একটি আয়না, একটি প্রশ্ন আর একটি সত্য।